এই বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই নাদিয়ার। সেই বাড়িতে কিনা বউ হয়ে এসেছে। নাদিয়ার কাছে স্বপ্নের মতো লাগছে সবকিছু। সব নিয়ম কানুন শেষ করে নাদিয়াকে বরের রুমে নিয়ে যাওয়া হয়। ওর বরের নাম কি নাদিয়া এখনো জানে না। নাদিয়াকে শুভ্র রাঙা নরম তুলতুলে বেডে বসানো হয়। নাদিয়ার প্রয়োজনীয় সবকিছু রাখা সুটকেসটা রুমে দিয়ে যায় একজন। মেয়ে দুজনের মধ্যে একজন বলে ওদিকে ওয়াশরুম, ভারী শাড়ি চেঞ্জ করে হালকা শাড়ি পরে নিও। মেয়ে দুজন চলে যায়। দুজনেই নাদিয়ার থেকে বয়সে অনেক বড় হবে। কথা মার্জিত ভাষায় প্রকাশ করে। মিষ্টভাষী মানুষ মিশুকও বটে। অহংকার গরিমা নেই হয়তো, থাকলে নাদিয়ার সাথে এভাবে কথা বলতো না। নাদিয়া রুমের চারদিকে ভালোভাবে নজর বুলিয়ে নেয়। আরেক দফা অবাক হয় পুরো রুম দেখে। রুমের ভেতরের রং সাদা, আসবাবপত্র সবকিছু সাদা রঙের। দামি দামি সবকিছু দিয়ে সাজানো রুমটা। বেড থেকে উঠতে যাবে তখনই রুমে প্রবেশ করে ওর বর উদয় চৌধুরী। একজনের কাঁধে ভর করে ভেতরে আসে। একবার তাকায় বেডে বসে থাকা নতুন বউয়ের দিকে। তারপর নিজের সাথে আসা ছেলেটাকে বলে আমি চেঞ্জ করব, ওয়াশরুমে নিয়ে চল। ধরে ওয়াশরুমে নিয়ে যায়, আবার এসে ড্রেস নিয়ে যায় আলমারি থেকে। ফ্রেশ হওয়া শেষে আবার ধরে বেডে বসিয়ে দিয়ে চলে যায় ছেলেটা। উদয় চৌধুরী বেডে বসে শুতে শুতে গম্ভীর গলায় বলে, বসিয়ে থাকবেন নাকি ঘুমানোর ইচ্ছা আছে? যদি থাকে তাহলে ড্রেস চেঞ্জ করে লাইটটা অফ করে এসে শুয়ে পড়ুন। নাদিয়া দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে একটা হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে নাদিয়া পরে মহা ঝামেলায়। এখানকার কিছুই নাদিয়া ব্যবহার করতে জানে না। জানবে কিভাবে? আগে তো আর কোনোদিন দেখেও নি, আজকেই প্রথম দেখছে। শুধুমাত্র ট্যাপটা আগে দেখেছে আর ইউজও করতে পারে। বাকিগুলো কিভাবে ইউজ করে নাদিয়ার জানা নেই। নাদিয়া হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বরটা উল্টো পাশ ফিরে শুয়ে আছে। হয়তো ঘুমিয়েও গেছে। হাতের শাড়িটা ভাঁজ করে রেখে দেয়। লাইট অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। ফজরের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। এই টাইমে রোজ ঘুম থেকে ওঠে নাদিয়া। তারপর হাত মুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপর গোয়াল ঘরে যায়। গরু বের করে গোবর পরিষ্কার করে। উঠোন বাড়ি ঝাড়ু দেয়, রান্না করে। কিন্তু আজকে ভাগ্যের পরিবর্তনে এই সময়টাতে শুয়ে আসছে নরম তুলতুলে বিছানায়। ওর দুঃখের দিন কি ফুরিয়ে এসেছে, নাকি সেই 22 বছর আগের বাড়িটা ছেড়ে আসলেও 22 বছর আগের ভাগ্যটা ওকে ছাড়েনি? নাদিয়ার ঘুম ভাঙে 8টার পর। আড়মোড়া দিয়ে উঠে বসে বেডে। আশেপাশে তাকিয়ে অপরিচিত জায়গা দেখে চমকে ওঠে। কিঞ্চিত সময়ের ব্যবধানে পূর্বের সবকিছু মনে পড়ে যায়। এটা ওর শ্বশুর বাড়ি, আর এটা ওর বরের রুম। পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকায়। আগের মতোই উল্টো পাশ ফিরে শুয়ে আছে, নড়াচড়া করেনি আর। বেড থেকে নেমে দাঁড়ায়, এলোমেলো শাড়ি ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে ডিভানের উপর বসে। বাইরে আলো ফুটলেও রুমটা এখনো পুরোপুরি অন্ধকারে ছেয়ে আছে। শুধু সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু আলো রুমে প্রবেশ করেছে, যার দরুন একটু একটু আলোকিত হয়ে আছে রুমটা। নাদিয়া এখন কি করবে? রুম থেকে বের হবে নাকি এখানেই বসে থাকবে? অপরিচিত একটা জায়গা, মানুষজন কাউকে চেনেও না। শাড়ির আঁচল কাঁচে ধরে চুপচাপ বসে রইল। বাবার বাড়ির কথা স্মরণ হয়। গরুগুলো কি এখনো গোয়ালের ভেতরেই রয়েছে, নাকি সাথী বেগম বের করেছেন? আজকের রান্নাটা কে করবে? পুরো বাড়ির কাজ কে করবে? আজ তো সতীনের মেয়ে নাদিয়া নেই। কার ঘাড় ধরে কাজগুলো করাবে আজ? নাদিয়া বুক ভরে শ্বাস টেনে নেয়। কতগুলো দিন পর কোনো কাজ না করে এভাবে বসে আছে, হিসেব নেই। আবার তাকায় বেডে শুয়ে থাকা মানুষটার দিকে। লোকটা বেশ অদ্ভুত। সবসময় কি গম্ভীর স্বরে কথা বলে, নাকি শুধু গতকালকেই বলেছে? কথাও বলে হয়তো খুব কম। নতুন বইয়ের সাথে দুটো কথা অবধি বললো না। চেঞ্জ করতে বলেই উল্টো পাশ ফিরে শুয়ে পড়েছে। অদ্ভুত মানুষ। বসে থাকতে থাকতে সময় গড়িয়ে 9টার ঘরে চলে আসে। বসে থাকতে ভালো লাগছে না। বসা থেকে উঠে নিঃশব্দে পায়চারি করতে শুরু করে। লোকটার সাথে সাথে এই বাড়ির সকল মানুষও বেশ অদ্ভুত। এতটা বেলা হয়ে গেল, কেউ ডাকতেও আসলো না, নাকি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি? হয়তো ওঠেনি, সকলেই তো রাত জেগেছিল। 9:30টার পর রুমের ডোর নক করে। ডোর খোলাই ছিল, আবার ধাক্কা দিতেই খুলে যায়। ডোরের দিকে তাকায় নাদিয়া। রাতে যে মেয়েটা ওকে এই রুমে রেখে গিয়েছিল সেই মেয়েটা এসেছে। উদয়ের চাচাতো বোন উষা। উষা নাদিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, উঠে গেছো? আমি তো ভেবেছিলাম ঘুম হয়নি, তাই আর ডাকতেও আসিনি। জোর করে সৌজন্যমূলক হাসে নাদিয়া। উষা নিজের হাতে থাকা প্যাকেট দুটো ডিভানের উপর রাখে, নিজেই গিয়ে লাইট অন করে। লাইটের আলোয় ইন্টেরিয়র ডিজাইনের রুমটা আলোকিত হয়ে যায়। রুমটা নাদিয়ার কাছে স্বপ্নের রাজ্য মনে হচ্ছে। কারো থাকার রুম এত সুন্দর হয় নাদিয়ার কল্পনায়ও ছিল না। উদয়ের চোখে লাইটের আলো পড়তেই চোখ মুখ কুচকে ফেলে বিরক্তিতে। বিরক্তি ভঙ্গিতেই ওপাশ থেকে এপাশ হয়। চোখ মেলে দেখে 3জন মেয়ে দাঁড়িয়ে আছে, যার মধ্যে একজন ওর বউ আর 2জন হচ্ছে বোন। বিরক্তি মাখা গম্ভীর কণ্ঠে বলে, লাইট অন কে করেছে? 3জনেই বেডের দিকে তাকায়। উদয়ের রাগি রাগি মুখ দেখে উষা আর ওর কত বোন মারিয়া মুখ চুপসে যায়। উষা মিনমিন করে বলে, সরি ভাইয়া, আসলে ভাবিকে তৈরি করে নিচে নিয়ে যেতে বলেছে।
তাই আর কি। উদয় পাশ থেকে একটা বালিশ নিয়ে নিজের মাথার উপর চেপে ধরে। উষা ফোঁস করে শ্বাস ছাড়ে। যাক বাবা, বেঁচে গেছে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তিনজনের চোখ মুখের অবস্থা। উষা আর মারিয়ার চুপসে যাওয়া চোখ মুখ দেখে এতটুকু বুঝতে পেরেছে এই লোককে ভয় পায় এরা, না হলে এই দুটো কথা শুনে মুখের এমন অবস্থা হবে কেন। উষা আস্তে আস্তে বলে, ভাবি চলো তোমাকে তৈরি করে দিই, সবাই নিচে অপেক্ষা করছে তোমার জন্য। উষা শপিং ব্যাগ থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে, অন্য ব্যাগ থেকে জুয়েলারির বক্স। সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় দুজন। নাদিয়া নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারে না। এটাই কি সে অজপাড়া গ্রামের মেয়ে নাদিয়া, যে কিনা মুখে কখনো একটু ক্রিম দিতে পারতো না, চুলে ঠিক মতো শ্যাম্পু করতে পারতো না, ভালো পোশাক পরতে পারতো না? সে কিভাবে এত দামি শাড়ি, স্বর্ণের জুয়েলারি পরবে, এত দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনবে? রোদে খামারে কাজ করতে করতে ফর্সা স্কিনে টান পড়ে গেছে। নিজেকে এই সাথে দেখে নাদিয়া নিজেই মুগ্ধ হয়ে যায়। নাদিয়া সত্যিই কি এত সুন্দর, নাকি স্বপ্ন দেখছে? বিয়ের রাতের জন্য সাজিয়ে দিলেও সময়ের অভাবে নাদিয়া নিজেকে আয়নায় দেখতে পারেনি। রাতেও কি এভাবেই সাজানো হয়েছিল? হয়তো না। উষা নাদিয়ার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে ভাবি, কারো নজর না লাগুক। নাদিয়া লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। উষা বলে, আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। চলো নিচে চলো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো। নাদিয়া টুলের উপর থেকে উঠে দাঁড়ায়। উষা নাদিয়ার হাত ধরে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মারিয়াকে বলে রুমের লাইট অফ করে দিয়ে আসতে। তারপর বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দেখলে না নিজের বউটাকে, দেখলে পাগল হয়ে যেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত তোমার মায়া গল্পের 3য় পার্ট এখানেই শেষ করলাম। আর গল্পটা তোমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টিকটক আইডির বায়োতে তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিংক মেনশন করা আছে। ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম রিদওয়ান অলওয়েজ অন ফায়ার। একটু কষ্ট করে সবাই সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।